This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. হাতকড়া শিবু উত্তমের আর গর্তে শাহজাহান, কিন্তু এই মুহূর্তে সন্দেশখালি মুখ খুলতে শুরু করে দিয়েছেন তারা। শাহজাহানদের একের পর এক কুকীর্তি তারাই তো সামনে তুলে আনছেন। তারা বলছেন কি হয়েছে। শাহজাহান বাহিনীর অত্যাচারের কথা আদালতে জানিয়েছেন মহিলারা। কাজ করেও লক্ষ লক্ষ টাকা তারা পাননি, তাদের প্রাপ্য টাকা তারা পাননি। সরকারি ক্যাম্পে এমনই অভিযোগ জমা পড়ছে, একের পর এক অভিযোগ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খোলাতে এক ব্যক্তিকে এমন মারা হয়েছিল যে মাসের পর মাস সেই ব্যক্তি বিছানা ছেড়ে উঠতে পারেননি। কি মর্মান্তিক একবার ভাবুন। দেখাবো সেই ছবি। তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন যে ভূতের গল্প বলা হচ্ছে। ভূতের গল্পটা তাহলে মমতা তো এসে দেখতে পারে। কত বলছে মা মাটি মানুষের সমান, মা মাটি মানুষের সমান, তো ও তো নিজে এসে দেখা যেতে পারে। শাহজাহানের দলবলের বিরুদ্ধে এভাবেই মুখ খুলছে সন্দেশখালী। আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন কয়েকজন। তারপর একজনের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পিছু না হটে সরব সন্দেশখালী। আন্দোলনকারীদের বহিরাগত বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী, তারই জবাব দিল সন্দেশখালী। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, ওরাই বহিরাগত, ওরা এ দেশের মানুষ না, আমরাই দেশের মানুষ। ওরা ওদের বাড়ি অন্য জায়গায়, ওরা এখানে এসে লোকের জায়গা দখল করে বসে আছে। ওরা বহিরাগত না, আমরা বহিরাগত। ওরাই তো লুকিয়ে রেখেছে আশেপাশে সব জায়গায়, এখানে ওখানে, আজ এখানে কাল ওখানে, কাল ওখানে। সন্দেশখালীর মধ্যেই আছে, কিন্তু এখানে ওখানে করে আজ এক রাত ওখানে এক রাত। সন্দেশখালীর ক্ষোভ দিকি ছড়াচ্ছে আশেপাশের দ্বীপেও। আন্দোলনের পিছনে অন্যতম কারণ প্রতিবাদী আদিবাসী দরিদ্র কৃষকদের ওপর নির্মম অত্যাচার। তার মাত্রা কতদূর যেতে পারে হাড়ে হাড়ে টের পান কৈলাস সর্দার। চাষের জমিতে কেন শিবু হাজরার ভেরির নোনা জল ঢুকছে প্রশ্ন তুলেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তারপর ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। নোনা জলটা কেন আসলো প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি 6 মাস বসেছিলাম। দম ফেলতেও কষ্ট হয়, আমার মাথার কাছে কানে আমি শুনতে পাই না। বাটাম দিয়ে মোটা 3-6 বাটাম, ওই বাটাম দিয়ে আমাকে মেরেছিল। মারধর খেয়ে প্রাণ যাই অবস্থা হয়েছিল, তারপরও একটাই দাবি করছেন এই মানুষগুলো, শান্তি চাই। সন্দেশখালী জুড়ে এমনই অভিযোগের পাহাড়। মালঞ্চের এক ব্যক্তির দাবি কাজ করেও পাননি 20 লাখ টাকা। বিহিচ্ছে সরকারি ক্যাম্পে অভিযোগ জানান। সন্দেশখালীর পাত্রপাড়াতে যে জনসংযোগ ক্যাম্প খোলা হয়েছে সেখানেই অভিযোগ জানাতে এসেছিলেন এক ব্যক্তি। অভিযোগ, আমি নদীবাদে কাজ করেছিলাম 22 সালে, জেলিয়াখালী, মাতাপুর, মণিপুর আর এই ধামাখালীতে। সেই কাজের টাকা পাবো, সে 20 লাখ টাকা মতো, তার জন্য এসেছি। কত টাকা পাবেন? 20 লাখ টাকা মতো। শাহজাহানদের কুকীর্তির অভাব নেই, সেই অভিযোগ শুনতে বসা সরকারি ক্যাম্প কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দিহান দ্বীপের বাসিন্দাদের একাংশই। সন্দেশখালী থেকে সৌরভ দত্ত ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি ইডি দপ্তরে নির্ধারিত সময় দেব পৌঁছে গিয়েছেন। আজকে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, সেই নির্ধারিত সময়ের মধ্যেই তিনি পৌঁছেছেন। আমার ইডি আজকে ডেকেছে, আপনি ইডিতে যাচ্ছেন, কি প্রস্তুতি রয়েছে, কি জানতে চেয়েছেন? আমি সত্যি কোনো প্রস্তুতি নিয়ে যাইনি, কারণ ওনারও কিছু লেখেনি কী করতে হবে। আমি তখন 2 বছর আগে যখন গেছিলাম তখনও বলেছেন যতবার ডাকবে ততবার যাবো, অ্যান্ড আই এম ফলোইং ইট। সেটা আমার মনে হয় আমার দেশের ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে। তখন তো যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু হেল্প লাগে তো ডেফিনেটলি আমি শুটিং ক্যান্সেল করে এসেছি। হ্যাঁ, কিন্তু এটাকে সত্যি যেটা কি এনামুল হক কিছু টাকা দিয়েছিল আপনার কোম্পানি? একদমই না। আমি আবার বলছি, এনামুল হককে সত্যি আমি চিনি না। তো এবারে কি কেন কি কিসের জন্য ডেকেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না। আমি যাই, দেখি তারপরে কি হচ্ছে। লাস্ট কোশ্চেন, এর আগে যখন ইডি ডাকে কাউকে আমরা দেখেছি তারা সময় চায়, পরে আসবে বলে। এর আগেও আপনি 2 বছর একটা কথা আমি জীবনে শিখেছি যে তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানবে। মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি। তো আমার ওই ভয়টা নেই কে কী হবে কি হবে না। তো আমি 2 বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি, যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয়, নট বিকজ অফ টু টেক টাইম টু এনিথিং টু ডু অন্য কিছু, আমি যদি যেমন আমার শুটিং চলছে, এবার এমন একটা শুটিং পড়ে গেল যেখানে আমার ওই দিনে 50-60 লাখ টাকা, তখন হয়তো আমি টাইম। আদারওয়াইজ যখনই যেই এজেন্সি ডাকবে না কেন আমি প্রস্তুত থাকবো। রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন, এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের সঙ্গে? আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না, আজকের দিনটা কাটি। ভালো থাকবেন সবাই।
জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময় কর্মকার। সরাসরি জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, আমরা শুনলাম দেব কি বললেন, নির্দিষ্ট সময় তিনি পৌঁছেছেন। এর আগে যখন তাকে সিবিআই তলব করেছিল তখন এসেছিলেন, এবার ইডি তলবেও হাজিরা দিলেন। তার সাথে কথা বলে তো মনে হলো তিনি খুব কনফিডেন্ট তিনি যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কি আপডেট পাচ্ছ ওখান থেকে? কি পালস বোঝা যাচ্ছে, কি হতে পারে? দেখো, সকাল 11টার মধ্যে দেবকে হাজিরা দিতে বলা হয়েছিল। দেব সকাল 11টার মধ্যে তিনি ইডি অফিসে পৌঁছে যান। যারা এমপি থাকেন বা এক্ষেত্রে যারা সেলিব্রিটি থাকেন তাদের পাস আগে থেকে তৈরি করা হয়, কিন্তু দেব নিজে নির্দেশ দিয়ে তার পাস আগে থেকে তৈরি করতে তিনি দেননি। অর্থাৎ ঠিক ইডি অফিসে যে জায়গাটায় আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমরা যেখানে পেছন দিকে একটি ব্যারিকেড দেখা যাচ্ছে, এই জায়গায় যাদেরকে তলব করা হয় কাউন্টারে দাঁড়িয়ে সাধারণ মানুষকে এখান থেকে পাস তৈরি করতে হয়, তারপরে যেতে হয়। দেব প্রথমেই তার যারা এখানে সেক্রেটারি রয়েছেন তাদেরকে নির্দেশ দেন যে তিনি সাধারণ মানুষের মতো যাবেন, কোনো রকম সেলিব্রিটি ট্রিটমেন্ট তা চাই না। তিনি গাড়ি থেকে নেমে নিজে এসে সেই লাইনে তিনি দাঁড়ান, তিনি পাস তৈরি করেন, দীর্ঘক্ষণ তিনি অপেক্ষা করেন, তারপরে তিনি ভেতরে যান। যে খবর আমরা এখনও পর্যন্ত জানতে পারছি, কেন দেবকে ডাকা হয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য দেবকে জানানো হয়নি। অর্থাৎ তার কাছে যে নোটিশ এসছে সেই নোটিশে কোথাও উল্লেখ করা নেই যে তিনি কোন কেসের জন্য তাকে ডাকা হচ্ছে, তিনি অ্যাকিউজড কিনা, তিনি উইটনেস কিনা, অর্থাৎ কী কারণ সেটা একেবারেই জানা যায়নি বা তাকে জানায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দ্বিতীয়ত বিষয়, সঙ্গে কোনো কাগজপত্র তাকে নিয়ে যেতে বলা হয়নি। ফলত আমরা যে ছবি দেখলাম, দেব সম্পূর্ণ খালি হাতে ভেতরে ঢুকলেন। তিনি যে কথা জানাচ্ছিলেন সম্পূর্ণ ইনফর্মালি, তা হচ্ছে যে তাকে যখন জানানো হয়নি যে কোন কেসের জন্য ডাকা হয়েছে, কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন, ফলত তিনি কোনো প্রস্তুতি নিতে পারছেন না। তাকে দেখা করতে বলা হয়েছে, তিনি নির্দিষ্ট সময় গিয়ে দেখা করছেন এবং তিনি স্পষ্টভাবে যে কথা জানাচ্ছেন যে তাকে যতবার কেন্দ্রীয় এজেন্সি ডাকবে ততবার পর্যন্ত তিনি দেখা করবেন। এর আগেও তিনি করেছেন, ভবিষ্যতেও তিনি করবেন, কিন্তু একটা অবস্থান তিনি সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ যে এনামুল হকের টাকা বা অন্য জায়গার টাকা, যে টাকা বেআইনি টাকা, সেই টাকা তার ফিল্মে খেটেছে, সেই অভিযোগ তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে এনামুল হককে তিনি চেনেন না। এবং আরেকটি বিষয়ের দিকে আমাদের নজর থাকবে, তা হচ্ছে তাকে কি কি প্রশ্ন করা হয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার থেকে কি কি জানতে চায়। বেশ, নজর থাকবে আমাদের। জ্যোতির্ময়, তুমি নজর রাখো, পরবর্তীতে আবারও যোগাযোগ করছি।